আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হাতের সিগারেটের টুকরোগুলো সজোরে ছুঁড়ে মেরে ছোট্ট করে একটা চিৎকার দিল সে। বিকালের দিকে বাসায় ফিরল নূর। আদিত্য বাসায় নেই, হয়তো শুটিং থেকে ফেরেনি এখনো। যাক, একটু কিছুক্ষণ শান্তি তো পাবে, শান্তি মতো কিছু চিন্তা ভাবনা করতে পারবে ও। সামনে কি করবে না করবে সেটা নিয়েও ভাবতে পারবে, কারণ এইভাবে তো আর সবসময় থাকা সম্ভব না। ওই নাটকীয় বিয়ে মেনে নিয়ে আদিত্যকে স্বামী হিসেবে গ্রহণ করা ওর জন্য সম্ভব না। আদিত্যের দেওয়া ধোঁকা যে সে এখনও ভোলেনি, না কখনো ভুলতে পারবে। তাই এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, আর অনিশ্চিত ভবিষ্যৎহীন সম্পর্কের বাঁধনে আটকে থাকা বোকামি। মায়ের কথা মতো এখানে আসতে বাধ্য হলেও এখন সামনে কি করবে সেই ব্যাপারে ওকে ভাবতে হবে, যাতে এসব থেকে বের হওয়া যায়। না হলে ধীরে ধীরে আরো দুর্বল হয়ে পড়বো আমি, তখন আর এই মায়া ছাড়িয়ে যেতে পারবো না। নূর উঠে আপাতত ফ্রেশ হয়ে নিল। হঠাৎ দরজায় নক করলো কেউ। নূর আসার অনুমতি দিল। আহানা দরজা ঠেলে ভেতরে ঢুকলো। হাতে কফির কাপ নিয়ে নূরের সামনে এসে হাসি মুখে বলল, ভাবি, তোমার জন্য গরম গরম কফি। তোমাকে অফিস থেকে আসতে দেখে নিয়ে আসলাম, এই নাও। নূর মুচকি হেসে বলল, থ্যাংক ইউ সো মাচ, কিন্তু এর কোনো দরকার ছিল না। আমার কফি খাওয়ার তেমন অভ্যাস নেই। অভ্যাস নেই তো করে নাও, কারণ এখন থেকে আমি রোজ তোমার সাথে কফি খাবো। জানো, আগে না আমার খুব একা একা লাগতো, গল্প করার কেউ ছিল না, কফিটাও একা একা খেতে হতো। হ্যাঁ, অমালিয়া ভাবি আছে, কিন্তু সে তো তার রুম থেকে বেশি বেরই হয় না, তেমন কথাও বলে না কারোর সাথে। কিন্তু এখন তুমি এসে গেছো, এখন অনেক মজা হবে, তোমার সাথে আড্ডা দিব আমি। আহানার প্রতি খুব মায়া হলো নূরের। মেয়েটা কত মিষ্টি আর মায়াবী, অমালিয়া আর মিছরির মতোই ছোট বোন মনে হচ্ছে। এসব ভেবে মন আরও ভার হয়ে গেল নূরের। এদের মায়ায় পড়ে গেলে কি আর ছেড়ে যেতে পারবে? রাত 11টার দিকে বাসায় ফিরল আদিত্য। শুটিংয়ের অনেক কাজ ছিল, তাই দেরি হয়ে গেছে। যদিও আদিত্যের বেশিরভাগ দিনই অনেক রাত পর্যন্ত কাজ করতে হয়, তবে এখন যে ওর বউ হয়েছে, যে ওর ঘরে হয়তো অপেক্ষা করছে, তাই তো কাজ শেষ করে তড়িঘড়ি করে চলে এসেছে আদিত্য। রুমে ঢুকে দেখল নূর বিছানায় ঘুমিয়ে আছে। প্রশান্তিময় এক দমকা বাতাসে শীতল হয়ে গেল যেন আদিত্যের মন প্রাণ। সারাদিনের ক্লান্তি মন্তরের মতো গায়েব হয়ে গেল। কি সুন্দর ঘরটাকে নূরের আলোয় আলোকিত করে ওর শয্যায় ঘুমিয়ে আছে আদিত্যের রাজরানী। ফ্যানের বাতাসে কপালের চুলগুলো উড়ছে। কি অপূর্ব অনুভূতি, ভাষায় প্রকাশ করা সম্ভব না। শুধু এই খুশিটুকুর জন্যে হলেও নূরের সব নারাজি মানতে রাজি আদিত্য। দরজাটা আস্তে করে বন্ধ করে দিয়ে ধীর পায়ে এগিয়ে গেল নূরের দিকে। নূরের ঘুম যেন না ভাঙে সেটারই প্রচেষ্টা। নূরের মাথার কাছে এসে হাঁটু গেড়ে বসল আদিত্য। কিছুক্ষণ মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের মুখপানে। নিজের মুখটা নামিয়ে অথর ছোঁয়ালো নূরের কপালে। বিড়বিড় করে বলল, ব্যাস, এভাবেই শুধু প্রশান্তির ছায়া হয়ে থাকো আমার পাশে, আর কিছু চাই না আমি নূর। নূরের কপালের চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে উঠে গেল আদিত্য। কাবার থেকে কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো শাওয়ার নিতে। আজ শুটিংয়ে অ্যাকশন সিন ছিল, শরীরে অনেক ধুলোবালি লেগে আছে, তাই শাওয়ার নেওয়া জরুরি। আদিত্য ওয়াশরুমে ঢুকতেই আটকে রাখা নিঃশ্বাসটা এবারে ছাড়ল নূর। মাত্রই শুয়েছিল সে, তাই ঘুম তেমন গভীর হয়নি। আদিত্য আসতেই সে বুঝে গিয়েছিল, তবুও মটকা মেরে ঘুমের ভান করে শুয়েছিল, যাতে আদিত্যের সাথে কোনো কথা বলতে না হয়। কিন্তু আদিত্য যে এভাবে এসে ওকে চুমু দিবে সেটা কি আর জানতো? আদিত্যের ওই ছোঁয়া যে নূরের ভেতর কেমন কম্পন সৃষ্টি করেছিল তা কেবল
ওই জানে। তখন থেকেই নিঃশ্বাস আটকে গিয়েছিল তার। আজকাল নিঃশ্বাসটাও বেইমানি করা শুরু করে দিয়েছে। সব ওই লোকের ষড়যন্ত্র। আমার নিঃশ্বাসটাকেও হাত করে নিয়েছে। নূরের অবান্তর ভাবনা চিন্তার মাঝেই আদিত্য শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। নূর চোখ হালকা খুলে দেখতে পেল আদিত্য শাওয়ার নিয়ে খালি গায়ে শুধু ট্রাউজার পরে তোয়ালে দিয়ে মাথায় চুল ঝাড়তে ঝাড়তে বের হয়েছে। আয়নার সামনে গিয়ে চুল ঝাড়ছে। এটা দেখে নূর চোখ খিচে বন্ধ করে নিল। কিন্তু ওই যে বেহায়া বদমাস চোখের নজর আবারও নূরের রায়কে পুরোপুরি অবমাননা করে আবারও তারা খুলে তাকালো। হালকা করে চোখ খুলে দেখতে লাগলো আদিত্যকে। আদিত্য বডি স্প্রের বোতলটা নিয়ে নিজের ফর্সা উন্মুক্ত বুকের আড়াআড়ি ছিটাচ্ছে। হঠাৎ যেন পরিবেশে তাপ বেড়ে গেল মনে হচ্ছে নূরের। কেমন গরম লাগছে নূরের। নূরের নিঃশ্বাস আবারও অবরোধ করে বসল। না, কি হচ্ছে এসব? এই বাসায় আসলেই অক্সিজেনের ঘাটতি আছে। না হলে ওদের বাড়িতে তো কখনো এমন হয়নি। কিছু একটা করতে হবে। অক্সিজেন লেভেল বাড়ানোর ব্যবস্থা করতে হবে। কোনো রকমে নিজের বেহায়া চোখ দুটোকে বন্ধ করে শুয়ে রইল নূর। আদিত্য একটু পর ডিনার করে এসে নূরের পাশে শুয়ে পড়ল। নূরের হাতটা নিজের হাতের মাঝে নিয়ে পরম শান্তিতে ঘুমিয়ে পড়ল সে। নূর চোখ মেলে তাকালো এবার। নজর আবদ্ধ হলো আদিত্যের এই ঘুমন্ত মায়াভরা মুখটাতে। কত মায়া এই মুখে। মনে হচ্ছে কত রাত পর সে এমন শান্তির ঘুম দিচ্ছে। কে বলবে তার মাঝে কোনো ছলচাতুরি আছে? মাঝে মাঝে মনে হয় আমারই বোধহয় কোথাও ভুল হচ্ছে। মনে হয় আমি হয়তো ভুল বুঝি, কিন্তু সত্যের থাপ্পড় সজোরে এসে লেগে আমার সেই ধারণা থেকে বের করে আনে। মন চাই এই লোকটার মাঝে নিজেকে আবদ্ধ করে দিতে, সব অনুভূতির দুয়ার খুলে তাকে সাদরে গ্রহণ করতে। কিন্তু মস্তিষ্ক বলে আমি ভুল করছি। সে আবারও ছলনা করছে। মন মস্তিষ্কের এই লড়াইয়ে ক্লান্ত আমি। কোনটা ভুল কোনটা সঠিক কি করে বুঝবো আমি? কিভাবে এই দোটানা থেকে বের হব? এই অসহনীয় যন্ত্রণা ভরা অশান্তি থেকে কি কখনোই মুক্তি পাবো না? পরদিন ছুটির দিন হওয়ায় আদিত্য আর সকাল সকাল ওঠেনি। এমনিতেও কত রাত বাদে আজ শান্তির ঘুম হচ্ছে ওর। তাই একটু বেলা করেই ঘুম থেকে উঠল। আড়ামোড়া ভেঙে চোখ মেলে তাকালো। পাশে নূরকে দেখতে পেল না। হয়তো উঠে গেছে আগেই। দুই হাত ছড়িয়ে আলসি ভেঙে উঠে বসল আদিত্য। ঘরের মাঝে চোখ বোলাতেই কিছুটা থতমত খেয়ে গেল সে। তার যতটুকু মনে আছে সে তো রাতে নিজের ঘরেই শুয়েছিল। তাহলে এই চারা গাছে ঘেরা নার্সারিতে কিভাবে চলে এলো? আদিত্য ঘরের চারপাশে চোখ বুলিয়ে দেখল। ঘরের চারিদিকে ছোট ছোট মানি প্ল্যান্টের চারা গাছের ছোট ছোট টব দিয়ে ভরপুর। সকাল সকাল ঘরকে নার্সারিকে বানালো সেটাই ভাবছে আদিত্য। বিষয়টা খতিয়ে দেখার জন্য বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো সে। এদিক ওদিক তাকিয়ে পর্যবেক্ষণ করতে লাগলো। তার ডেকোরেটেড ওয়ালে মাটির দাগ লাগিয়ে কি বেহাল দশা করেছে। দেশের বেস্ট ইন্টেরিয়ার ডিজাইনার দিয়ে ডিজাইন করা দেওয়ালের এই অবস্থা দেখে শোকাচ্ছন্ন হয়ে যাচ্ছে আদিত্য। দ্রুতই অপরাধীকে খুঁজে বের করে এক চরম শাস্তি দিবে সে। হঠাৎ ব্যালকনি থেকে কোনো কিছুর শব্দ এলো। আদিত্য ভ্রুকুচকে এগিয়ে গেল সেদিকে। ব্যালকনি যেতেই আর এক দফা হতভম্ব হলো সে। ঘরকে তো তাও নার্সারি মনে হচ্ছিল, কিন্তু ব্যালকনি তো পুরো আমাজনের জঙ্গল মনে হচ্ছে। নাকি ব্যাম্বু, তালিপাম, অ্যান্থেরিয়া, আমাজন ভাইন সহ আরও কি নাম জানা গাছের সমাহারে ব্যালকনির অস্তিত্ব খুঁজে পাওয়া দায়। কোনো রকমের জঙ্গল পেরিয়ে সামনে যেতেই চোখ কপালে উঠে গেল। কারণ এসবের কর্তা ধর্তা আর কেউ নয় বরং ওর পার্সোনাল ওয়াইফ মিসেস নূর, যে বসে বসে টবে মাটি ভরে গাছ লাগাচ্ছে। দুই হাত মাটিতে মাখামাখি, মুখে তার চুলেও মাটি লেগে আছে। সে মগ্ন হয়ে তার কাজে নিয়োজিত। একটু আগে অপরাধীকে শাস্তি দিতে চাচ্ছিল, অথচ এখন নূরকে দেখে সে নিজেই প্রতিহত হয়ে গেল। সকাল সকাল নূরকে এভাবে দেখে ভীষণ কিউট লাগছে। যদিও নূরের সব রূপই মন কাড়া। ভালোবাসা জিনিসটাই এমন, ভালোবাসার মানুষকে সব রূপেই মোহনীয় লাগে। কিন্তু সকাল সকাল নূর এই গাছ লাগাও পরিবেশ বাঁচাও অভিযানে নামলো কেন? নূরের কি গার্ডেনিং করারও শখ আছে নাকি? আদিত্য একটু বিস্মিত কণ্ঠে নূরকে জিজ্ঞেস করলো। নূর, এসব কি? গার্ডেনিং করার ইচ্ছে হলে নিচে করো। আমাদের এত বড় গার্ডেন রেখে আমার মাসুম ঘরটাকে কেন শহীদ করছো?
নূর আদিত্যের দিকে তাকালো, মাটি লাগা হাতে কপালের চুলগুলো সরিয়ে দিয়ে বলল, কেন, রুমে করলে কোনো সমস্যা আছে আপনার, নাকি আপনার কোনো কাজে ব্যাঘাত হবে? নূরের কথার মর্ম বুঝতে পারল না আদিত্য, তাই ফিচেল হেসে বলল, না না, আমার কি হবে, সবই তোমার, যা খুশি তাই করো। চাইলে আমার পেটের উপরও 2-4টা গাছ লাগিয়ে দাও। নূর নিজের কাজে আবার মনোযোগ দিল। এবার দেখি কিভাবে অক্সিজেনের ঘাটতি থাকে। নূর রাতেই অনলাইনে এসব কাজ অর্ডার করেছে। এখন সারা ঘরে ভরপুর অক্সিজেন থাকবে, এখন আর নিঃশ্বাস আটকে আসবে না। এই লোকের ষড়যন্ত্র আমি একেবারে উল্টে দিয়েছি। এখন নিশ্চয় হেরে গিয়ে মনে মনে আফসোস করছে যে কার সাথে পাঙ্গা নিতে এসেছিল। দিলাম তো তার পরিকল্পনার ভণ্ডুল করে। হ্যাঁ, আমার সাথে ষড়যন্ত্র, দ্য গ্রেট নূরের সাথে। আমার নিঃশ্বাস বন্ধ রাখার প্ল্যানিং চলছিল, এখন মুখ থুবড়ে পড়লো তো। মনে মনে নিজেকে বিশ্বজয়ী ভেবে গর্ববোধ করছে নূর। কাজ শেষ করে 2 হাত একসাথে বাড়ি দিয়ে হাতের মাটি ছাড়ল নূর। আদিত্যের দিকে একটি তাচ্ছিল্যপূর্ণ হাসি ছুঁড়ে ভেতরে চলে গেল সে। নূরের এই অদ্ভুত আচরণের আগামাথা কিছুই না বুঝে হতভম্বের মতো তাকিয়ে রইল আদিত্য। তার বউ কি শেষমেশ পাগল টাগল হয়ে গেল নাকি? এই সেরেছে, ভালোটাকেই সামলানো যায় না, পাগল নূরকে কিভাবে সামলাবে? আপ তেরা কিয়া হোগা আদি? বেলা যখন 11টা, সকালের নাস্তা শেষ করে সবাই লিভিং রুমে বসেই সময় কাটাচ্ছে আপাতত। নূরকেও আহানা জোর করে সোফায় বসিয়ে রেখেছে নিজের পাশে। নূরও ওর আবদার মানা করতে পারেনি। মেয়েটা তো মিষ্টি করে বলে, মানা করার ক্ষমতা হয় না ওর। আদিত্যও পাশের সিঙ্গেল সোফায় বসে কানে ইয়াব বড় হেডফোন লাগিয়ে নিজের ছবির কোনো সিন পর্যবেক্ষণ করছে। আদিত্যের বাবা যথারীতি বাবলুর উদ্দেশ্যে বলে, এই বাবলু, আমার মাথা ব্যথা করছে, বামটা আনতো। বাবলু যথারীতি রোবটের মতো এগিয়ে এসে বলল, কার বাম আনমু স্যার? কার বাম আনবি মানে? বাম কি আর জনপ্রতি একটা আছে নাকি? পুরো বাড়িতে একটাই তো বাম আছে। কি কোন স্যার, পুরো বাড়িতে একটা থাকবো কে? সবারই যার যার আলাদা বাম আছে, তাও 2টো করে। কি বলছিস, তাই নাকি? এত বাম দিয়ে কি করে সব? এইটা তো যার যার প্রতিভার বিষয়। কেউ শুধু নিজের বাম কমোটে বসার কাজেই লাগায়, আবার কেউ নিচে নিচে সেটাকে ফেমাস করে। ওই যে গান দেখেন নাই, বাম ডিগি ডিগি বাম বাম। আদিত্যের বাবা ভরকে উঠে বলল, হোয়াট? এই, তুই কোন বামের কথা বলছিস? কেন, সবার পেছনে যে বাম থাকে সেটার কথা বলছি। আরে ছাগল, আমি মাথা ব্যথার লাগানোর বাম, মানে মলমের কথা বলছি। হ্যাঁ, তো মলম বললেই তো পারেন। নিজে ভুল বলেন আবার আমাকে বকেন, নিজের দোষেই গরিবের উপর চাপিয়ে দেন। বাবলুর প্রতিভাবান কথোপকথন শুনে আহানা খিলখিল করে হাসতে লাগলো। নৌরো মুখ টিপে হাসছে। যতই হোক আদিত্যের বাবার সামনে তো জোরে হাসা যায় না, তাই অনেক কষ্টে নিজের হাসি চেপে রাখছে। আদিত্যের বাবা ছেলের বউয়ের সামনে এভাবে লজ্জায় পড়ায় আরও রেগে গেল। রাগ ঝাড়ল তার পাশে বসা রেহেনুমার ওপর। রাগে দাঁতে দাঁত চেপে বলল, দেখছো কত বড় বেয়াদব হয়ে যাচ্ছে ও দিন দিন? এইসব কিছু তোমার কারণে হচ্ছে। তুমি আজই এই আপদটাকে এই বাড়ি থেকে বিদায় করবে, না হলে। রেহেনুমাও ফুঁসে উঠে বললেন, না হলে? না হলে কি করবে তুমি? কি করার ক্ষমতা রাখো তুমি? সন্ধ্যা 7টার পর ঘরের বাইরে পাড়া দেওয়ার ক্ষমতা নেই, সেই তুমি আমাকে হুমকি দিচ্ছ? এত বড় সাহস তোমার? দেখতে দেখতেই শুরু হয়ে গেল 3য় বিশ্বযুদ্ধ। নূরের অবশ্য ভেতরে ভেতরে মজাই লাগছে এদের ঝগড়া, কিন্তু এভাবে বড়দের ঝগড়ার সামনে থাকাটা ঠিক দেখায় না। তাই নূর উঠে চলে যেতে চাইল, কিন্তু আহানা যেতে দিল না। নূরের হাত চেপে ধরে বলল, আরে এসব দেখে যাওয়ার দরকার নেই, এসব ঘন্টায় ঘন্টায় চলতে থাকে, এসব রোজকার রুটিন। ধীরে ধীরে তোমারও অভ্যাস হয়ে যাবে, তাই চিল করো, টিভি দেখো। আহানা হঠাৎ একটি চ্যানেলে এসে দেখল আদিত্যের নতুন মুভির প্রমোশনের ফাংশন চলছে। আহানা সেটা দেখে খুশি হয়ে নূরকেও দেখতে বলল। নূর না চাইতেও আহানার মন রাখতে সেও দেখতে লাগলো। প্রথম প্রথম সব স্বাভাবিকই লাগছিল, কিন্তু হঠাৎই সব খারাপ লাগতে শুরু করলো।
যখন মুভির নায়িকা আদিত্যের বাহু জড়িয়ে ধরে মঞ্চে উঠে এলো, নূরের মুখমণ্ডলে হঠাৎ কালো ছায়া নেমে এলো। দর্শকদের অনুরোধে আদিত্য সেই নায়িকাকে ধরে নাচতে লাগলো। নূরের হঠাৎ সব অসহ্য লাগতে লাগলো। রেহেনুমা আর আদিত্যের বাবার ঝগড়া এতক্ষণ এনজয় করলেও এবার সেটাও বিরক্তিকর লাগছে। নায়িকাটা নানান ভঙ্গিতে আদিত্যের শরীরের সাথে লাগছে। তীব্র ক্রোধে হাত পা নিষ্পিস করছে নূরের। তখনই সেখানে আদ্র আর অমালিয়াও এলো। তারাও কি যেন নিয়ে নিজেদের মাঝে ধীর কণ্ঠে ঝগড়া করছে, যদিও শুধু অমালিয়াই কথা শোনাচ্ছে আদ্রকে। তবুও নূরের যেন এখন সব কিছুই অসহ্য লাগছে। কাচের মেয়ে ছবিটাও টেবিলের ওপর ব্লেন্ডারে কি যেন ব্লেন্ড করছে। সে শব্দও নূরের অসহ্যের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে। আদ্র আবার আহানার কাছ থেকে রিমোট নিতে চাইল, কিন্তু আহানা দিবে না। তা নিয়ে দুজনের আর এক লড়াই শুরু হলো। সব কিছু মিলিয়ে নূরের মাঝে যেন ভয়ঙ্কর বিস্ফোরণ জমল। টিভির পর্দায় আদিত্যের এই দৃশ্য দেখে এখন আশেপাশের এসব আরও সীমাহীন অসহ্য জলাপূর্ণ লাগতে লাগলো নূরের। বিস্ফোরণ জমতে জমতে এতটাই ভয়ানক হলো যে সেটা ফেটে পড়ল এক সময়। নূর ঠাস উঠে দাঁড়ালো, তারপর সোজা গিয়ে দাঁড়ালো বাবলুর সামনে। কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই নূর ঠাস করে চর লাগিয়ে দিল বাবলুর গালে। মুহূর্তেই থেমে গেল সব কোলাহল। যে যেখানে ছিল সেখানেই জমে গেল। বাবলু থাপ্পড় খেয়ে গালে হাত দিয়ে আতঙ্কিত চোখে তাকালো নূরের দিকে। নূর রাগী কণ্ঠে বলল, তোমাকে কি আনতে বলা হয়েছে? নূরের এক চর খেয়েই বাবলুর মগজের বাতি জ্বলে উঠল। সে দ্রুত গতিতে বলল, বাম স্যার মাথায় বাম এনে দিতে বলেছে, এক্ষুনি এনে দিচ্ছি। আদিত্যের বাবা হা করে হতবাকের মতো তাকিয়ে রইল। এত বড় চমৎকার কিভাবে হলো সেটাই ভাবছে সে। শুধু এক চরেই মগজ ঠিক জায়গায় চলে এলো। নূর এবার আদিত্যের মা বাবার দিকে তাকালো। আদিত্যের বাবা ফট করে রেহেনুমার হাত ধরে ফিচেল গলায় বলল, আরে আদির মা, তুমি তো দেখছি শুধু শুধু রাগ করছো। আমি তো মজা করেছিলাম তোমার সাথে। চলো না, আমরা দুইজনে একটু বাইরে থেকে আইসক্রিম খেয়ে আসি। রেহেনুমা পরিস্থিতি বুঝে স্বামীর সাথে সায় দিয়ে সুরসুর করে বেরিয়ে গেল। নূর এবার আদ্রের দিকে তাকালো। আদ্রদের দিকে তাকালো। আদ্র ফিচেল হেসে রিমোটটা আহানার হাতে দিয়ে বলল, তুই দেখ, তুই আমার একমাত্র বোন, তোর চাওয়া সর্বোপরি। অমালিয়াও বোনের মন মেজাজ ঠাউর করতে পেরে আদ্রের হাত ধরে বলল, চলো না আমরাও বাইরে থেকে চকলেট খেয়ে আসি। আদ্র তো মেঘনা চাইতে বৃষ্টি পাওয়ার মতো করে বলল। হ্যাঁ হ্যাঁ, চলো এখনই যাই। বলে তারাও কেটে পড়ল। নূর এবার ছবির দিকে তাকালে সেও ভয়ে ভয়ে ব্লেন্ডার নিয়ে রান্নাঘরে দৌড় মারল। সব শেষে নূর আদিত্যের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে নিজেও হনহন করে উপরে চলে গেল। নূর যেতেই আহানা ভাইয়ের উদ্দেশ্যে বলল, বাহ ভাইয়া, কি বউ এনেছো! 2 দিনেই সবাইকে টাইট করে দিয়েছি। বউ তো নয়, যেন বিন্নি ধানের খই। নূরের এত সব অ্যাকশনের কারণ ঠিকই বুঝতে পেরেছে আদিত্য। অন্য সময় হলে নূরের এই জেলাসি দেখে সে খুশি হতো, তবে আজ সে খুশি হতে পারছে না। কারণ নূরের চোখে সে আজ পীড়ন দেখতে পেয়েছে। ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে দেখে যেমন কষ্ট হয় সেই কষ্ট। আর নূরের চোখে কষ্ট আদিত্যের সহ্য হয় না। নূরের জায়গাও ঠিকই আছে। আমি যেমন নূরকে অন্য কারোর সাথে দেখতে চাই না, তেমনটা নূরেরও তো মন চাই। চিন্তা করো না নূর, শুধু আর কিছুদিন এন্ডিং মুভিগুলো হয়ে গেলে আমিও আর এসব করব না। আদিত্য শুধু তোমার হয়ে থাকবে, শুধু আমার শৈবলিনীর। আদিত্যদের বাড়ি আসার 1 সপ্তাহেরই মাঝে পার হয়ে গেল। নূর চেয়েও এখনো পর্যন্ত কিছু ভাবতে পারেনি। সব কিছু বরং দিন দিন ওর জন্য আরও কঠিন হয়ে যাচ্ছে। ধীরে ধীরে এবারই সবার সাথে মিশে যাচ্ছে ও, সবার মায়ায় পড়ে যাচ্ছে। এদের সবাইকে কষ্ট দিয়ে কিভাবে যাবে ও, এসব ভাবতেই মন ভারী হয়ে যায় নূরের। সবচেয়ে বেশি যন্ত্রণাদায়ক লাগে আদিত্যের কথা ভাবলে। যাকে জুড়ে ওর সব অনুভূতির মেলা, তাকেই কাছে টেনে পারছে না ও।
আর না পারছে তার মায়াচাল ছিঁড়ে বেরিয়ে যেতে। দিন দিন যেন আরও অপারগ হয়ে যাচ্ছে সে এই কাজে। খুব করে মন চায় আদিত্যের সামনে নিজের সব রকমের অনুভূতির ঝুলি খুলে বসতে, শোনাতে মন চায় তাকে তার কাঙ্ক্ষিত বাক্যটা, তার বাহু ডোরে নিজেকে দ্রবীভূত করতে মন চায়, কিন্তু চেয়েও পারে না সে। কোথাও একটা বাধা কাজ করে। আদিত্যের সেই ধোঁকা তাকে আবার পিছিয়ে আনে। এই দোটানা থেকে মুক্তি চায় নূর, মুক্ত নিঃশ্বাস নিয়ে বাঁচতে চায় সে। এভাবে যে বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে তার কাছে। পরশুদিন মায়ের কাছে গিয়েছিল নূর তাদের ভালো মন্দ দেখতে, বাড়িতে বাজার ঔষধ সহ প্রয়োজনীয় সব কিছু ঠিকঠাক আছে কিনা তা দেখতে। যদিও লতিকা বেগম নূরকে দেখে প্রথমে ঘাবড়ে যান, ভাবেন হয়তো নূর শ্বশুরবাড়ি ছেড়ে চলে এসেছে। মায়ের এই ভয়ার্থ চেহারা দেখে নূরের চাও বা ওর মাকে বোঝানোর মনস্তাপ করে এসেছিল, তাও চেপে যায় সে। বুঝতে পারে ওর মা মেনে নিতে পারবে না, তাই মুচকি হেসে মাকে আশ্বস্ত করে বলে, ভয় নেই মা, শ্বশুরবাড়ি থেকে পালিয়ে আসিনি, তোমাদের দেখতে এসছি শুধু। নূরের কথায় স্বস্তি পায় লতিকা বেগম। মেয়ের মাথায় হাত বুলিয়ে মমতাময়ী কণ্ঠে বলেন, কখনোই সে কাজ করিস না মা, জানি তোর মনে দ্বিধাদ্বন্দ্ব চলছে। দেখ, আমার কথা মান, পেছনে যা হয়েছে সেসব ভুলে যা, নতুন করে সব শুরু কর। আদিত্যকে স্বামী হিসেবে গ্রহণ করে ওই বাড়িকে নিজের বাড়ি মনে কর নূর, তাহলে দেখবি তোর মনের সব অশান্তি দূর হয়ে গেছে। না হলে তুই কখনো মনে শান্তি পাবি না। আর তোকে এইভাবে দেখে আমি মরে গিয়েও শান্তি পাবো না। তাই বলছি নূর, ওই সংসারটাকে নিজের করে নে, সব আবার নতুন করে শুরু কর। সেদিনের মায়ের কথাগুলো নূরকেও ভাবাতে বাধ্য করে। সত্যিই কি সে সব ভুলে আবার নতুন করে শুরু করবে? আদিত্যকে কি সে আর একটা সুযোগ দিবে? আবার নতুন করে বিশ্বাস করবে তার উপর? আদিত্য কি এবার ওর বিশ্বাস অটুট রাখতে পারবে? ব্যালকনিতে দাঁড়িয়ে এসব ভাবনায় ডুবেছিল নূর। আদিত্য শুটিংয়ে গেছে। হঠাৎ আহানার ডাকে সম্মতি ফিরল নূরের। মেয়েটা অনেক বেশি নূরের সাথে অ্যাটাচ হয়ে গেছে। যতক্ষণ বাসায় থাকি সব সময় শুধু ওর আগে পিছেই থাকে আহানা। নূর মুচকি হেসে বলল, কি হলো আবার? আহানা মিষ্টি করে হেসে বলল, হয়নি কিছু, তবে হবে এখন। তুমি চলো আমার সাথে। মানে আমি বোর হচ্ছি, চলো কোনো মুভি দেখি। আহানা, তোমাকে তো বলেছি আমার এসব মুভি টুভি দেখা পছন্দ না, তুমি গিয়ে দেখো না। আচ্ছা, মুভি না দেখলে তুমি এমনি আমার পাশে বসে থাকো, তাও চলো। বলেই নূরের হাত ধরে টেনে নিয়ে গেল নূরকে। নূরও আর পেরে না উঠে অগত্যা আহানার সাথে গেল। লিভিং রুমে এসে টিভিতে একটা মুভি ছাড়ল আহানা, তাও আবার আদিত্যের মুভি। কি একটা অবস্থা! এখন কি বসে বসে এই লোকের আজাইরা অ্যাক্টিং দেখতে হবে? এটা তো রীতিমতো মেন্টাল টর্চার। কিন্তু কি আর করার, এই মেয়েটার জন্য এখন বসে থাকতেই হবে এখানে, না হলে আবার মন খারাপ করবে মেয়েটা। মুভি শুরু হলো। আহানা অনেক উৎসাহ নিয়ে দেখছে আর ভাইয়ের প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে। নূর বিরক্ত হয়ে মোবাইল বের করে একটু টাইম পাস করতে লাগলো। হঠাৎ আহানা শীষ বাজিয়ে উঠে নূরকে বলল, ভাবি, এই সিনটা দেখো না, দেখো ভাইয়া কি অ্যাকশন দেখাচ্ছে। আহানার কথা রাখতে টিভির পর্দায় চোখ রাখল নূর। সে চেষ্টা করেও আহানার মতো মজার কিছুই পেল না। অগত্যা আবারও চোখ সরিয়ে আনলো। হঠাৎ চোখ নামিয়ে আবার ছট করে চকিত নজরে তাকালো টিভির পর্দায়। কিছু একটা দেখে কপাল কুঁচকে এলো তার। টিভিতে আদিত্য অ্যাকশন সিন করছে। বিস্ময়ের কারণ সেটা না, কারণ হলো আদিত্যকে ধরে নিয়ে যেতে আসা পুলিশের পোশাকে থাকা লোকগুলো। নূরের চিনতে ভুল হলো না, এটা তো সেই লোকটাই যে সেদিন ওদের ধরে নিয়ে গিয়েছিল। আরে তার পাশের লোকগুলো সেদিনের সেই কনস্টেবলগুলো, যার কারণে ওদের ওই সময় বিয়ে করতে হয়েছিল। কিন্তু এরা ছবিতে কি করছে? এরা তো রিয়েল লাইফ পুলিশ। এরা ছবিতে অ্যাক্টিং করছে কেন? সব কিছু কেমন ঘোলাটে লাগছে নূরের। দেখতে দেখতে সিনটি চলে গেল। নূর দ্রুত আহানার হাত থেকে রিমোটটি নিয়ে আবার সেই সিনে গিয়ে পজ করল। আহানা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কি হয়েছে ভাবি? ভাইয়া কি এখানে বেশি হ্যান্ডসাম লাগছে নাকি? নূর আহানার প্রশ্নের উত্তর না দিয়ে উল্টে প্রশ্ন ছুড়ে পড়ল, তোমার ভাইয়ের পাশে দাঁড়ান এই পুলিশে বেশে থাকা লোকগুলোকে চেনো তুমি? আহানা পুলিশগুলোকে খেয়াল করে হাসি মুখে বলল,
আর এরা চিনবো না কেন? এরা তো জুনিয়র আর্টিস্ট, ভাইয়ার মুভিতে ছোট মোটো রোল করে, কখনো পুলিশ কখনো ডাক্তার এইসব রোল করে। ভাইয়াই এদের কাজ দিয়েছে। নূরের মাথা 36 ডিগ্রি ঘুরে উঠল। তীব্র বেগে ধাক্কা খেলো সে। তবে কি আদিত্য ওকে আবারও ধোঁকা দিল? কিন্তু সেদিন তো সত্যি সত্যিই পুলিশ স্টেশনে নিয়ে গিয়েছিল আমাদের। সেই পুলিশ স্টেশন তাহলে কোথা থেকে আসলো? নূর হঠাৎ ছট করে দাঁড়িয়ে আহানার উদ্দেশ্যে বলল। আমার একটা জরুরি কাজ মনে পড়ে গেছে আহানা, আমি এক্ষুনি আসছি। বলেই আহানাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের পার্সটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল নূর। সিএনজি নিয়ে সোজা সেই জায়গায় এলো যেখানে সেদিন ওই লোকগুলো পুলিশ স্টেশনে নিয়ে এসেছিল ওদের। কিন্তু এখানে তো পুলিশ স্টেশনের কোনো সাইনবোর্ড নেই, শুধু ছোট্ট একটা একতলা বিল্ডিং দেখা যাচ্ছে। নূর ভেতরে যেতে নিলেই কর্মরত দারোয়ান তাকে আটকে দিয়ে বলল। আরে আরে ম্যাডাম, কোথায় যাচ্ছেন? আপনি কি শুটিংয়ের জন্য এটা ভাড়া নিতে চান? তাহলে আমার স্যারের সাথে কথা বলুন আগে। আর এক দফা ঝটকা খেলো নূর, অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো। শুটিং এর জন্য ভাড়া নিব মানে? এটা তো পুলিশ স্টেশন, তাই না? না ম্যাডাম, এটা কোনো পুলিশ স্টেশন না, এটা তো খালি বিল্ডিং। মাঝে মধ্যে শুটিংয়ের জন্য ভাড়া নেয়। আপনিও কি ভাড়া নেবেন? স্তব্ধ বাকরুদ্ধ হয়ে গেল নূর। কড়া সুচালো রোদের মাঝেও তীব্র বেগে বাজ পড়ল তার উপর। হঠাৎই যেন সব অনুভূতি দুমড়ে মুচড়ে দলা পাকিয়ে গেল। তার সামনে সব আয়নার মতো পরিষ্কার হয়ে গেল। তার মানে ওই পুলিশ বিয়ের নাটক সবই আদিত্যের পূর্ব পরিকল্পিত নাটক, যার শিকার আরও একবার আমি হলাম। আবারও ধোঁকা, আবারও ছলচাতুরি, আবারও আমার ইমোশন নিয়ে খেলল সে। আবারও নূর অসাড় হয়ে আসা শরীরে ব্যালেন্স হারিয়ে পেছন দিকে 2 কদম পিছিয়ে গেল। কেমন অনুভূতি শূন্য হয়ে হাঁটতে লাগলো সে। মাত্রই তো সব ভুলে নতুন করে শুরু করতে চাইছিল নূর, কিন্তু সে আরও একবার ধোঁকা খেলো, আরও একবার ওই বিছানো চালে পা দিল। এবার কি করবে ও? কিভাবে নিজের কাছে মুখ দেখাবে ও? এই বেহায়া মনটাকে কিভাবে গলা টিপে মেরে ফেলবে? কেন ওর সাথেই বারবার এমন হয়? এখন তো নিজের কাছে নিজেই ঘৃণিত হয়ে গেল। মানুষ খুন করলে তার বিচার হয়, তাহলে এই মনের 2-2বার খুন হলো, তার বিচার কে করবে? আজও অনেক রাতে বাড়ি ফিরতে হলো আদিত্যকে। আদিত্য দ্রুত সব মুভির কাজ কমপ্লিট করতে চায়, যাতে এরপর নূরকে সে পর্যাপ্ত সময় দিতে পারে। তাই বেশি বেশি কাজ করে এসব ভেজাল শেষ করতে চায়। আর এ কারণেই বেশি বেশি করে সময় দিতে হচ্ছে আদিত্যের। এরপর সে মুভির আর কোনো কাজ করবে না। যে কাজে ওর নূর নাখুশ থাকবে সেই কাজ করতে পারবে না আদিত্য। দরকার হলে ভ্যানে করে সবজি বিক্রি করবে, তবুও নূর অপছন্দ করে সেই কাজ করবে না। আদিত্য দ্রুত সিঁড়ি বেয়ে উঠে নিচের রুমে দরজা খুলে দেখল রুম অন্ধকার হয়ে আছে। আদিত্য ভাবল হয়তো নূর লাইট নিভিয়ে ঘুমিয়ে পড়েছে। সে হাতড়িয়ে সুইচ অন করলো। সুইচ অন করে সামনে তাকাতেই থতমত খেয়ে গেল আদিত্য। ও তো ভেবেছিল নূর ঘুমিয়ে পড়েছে, কিন্তু কি, নূর তো ওর সামনে বিছানায় বসে আছে, তাও কেমন অদ্ভুত ভঙ্গিতে। সবচেয়ে আশ্চর্যকর লাগছে তার পোশাক। সে একটা নাইটি পরে বসে আছে। নূরকে এভাবে দেখে কপাল কুঁচকে এলো আদিত্যের। সে নূরের সামনে গিয়ে জিজ্ঞেস করলো। এসব কি নূর? এমন পোশাক কেন পরেছ? নূর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আদিত্যের পানে। ধীরে ধীরে বিছানা থেকে নেমে আদিত্যের সামনে এসে বলল। কেন পছন্দ হয়নি আপনার? আপনার জন্যই তো এসব। আপনি এত বড় মহান কাজ করলেন, সেটারই ট্রফি হিসেবে নিজেকে প্রেজেন্ট করলাম। পছন্দ হয়নি ট্রফি? আদিত্যের কুচকানো কপাল আরও কুচকে এলো। নূরের আচার আচরণ কিছু ঠিক লাগছে না ওর কাছে। হঠাৎ এমন অদ্ভুত আচরণ করছে কেন? আদিত্য জিজ্ঞেস করলো। কি বলছো এসব নূর? হয়েছেটা কি তোমার? এমন অদ্ভুত বিহেভ করছো কেন? নূর অপরাধীর সুরে বলল। ও সরি মালিক, আমার বিহেভিয়ার আপনার পছন্দ হয়নি? তাহলে বলুন কি করলে আপনি খুশি হবেন। আফটার অল আপনি আমার মালিক, আর মালিককে খুশি রাখা তো এই দাসীর জীবন ধর্ম। তো বলুন কিভাবে সেবা করব আপনার জুতো পরিষ্কার করে দিব? বলেই নূর আদিত্যের পায়ের কাছে বসে নাইটির কাপড় দিয়ে আদিত্যের জুতো পরিষ্কার করতে লাগলো। ছিটকে সরে গেল আদিত্য। রাগে মাথা গরম হয়ে গেল তার। আদিত্য নূরের বাহু শক্ত করে ধরে নূরকে দাঁড় করিয়ে চোয়াল শক্ত করে বলল।
স্টপ ইট নূর। হোয়াট দ্য হেল আর ইউ ডুইং? হ্যাভ ইউ গন ম্যাড? নূর এবার আদিত্যকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ক্ষিপ্ত স্বরে বলে উঠল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি। আপনি এনেছেন আমাকে এই অবস্থায়, সব কিছু আপনারই তো দান। আদিত্য এবার দুই হাতে নূরের মুখটা ধরে কপালে কপাল ঠেকিয়ে আবেগী কণ্ঠে বলল। হুশ, শান্ত হও সোনা। তোমাকে এভাবে দেখতে পারছি না আমি। কি হয়েছে বলো আমাকে। আই প্রমিস সব ঠিক করে দিব আমি। নূর আদিত্যকে ছাড়িয়ে তাচ্ছিল্যের সুরে বলল। ঠিক করে দেবেন? কি ঠিক করে দেবেন? আর কতবার ঠিক করবেন? নিজেই আমাকে মেরে ফেলে আবার নিজেই কিভাবে ঠিক করে দেবেন বলুন না। আমি একটু জানতে চাই, কিভাবে পারেন আপনি? একটি ব্যক্তির মনকে দুইবার কিভাবে হত্যা করতে পারেন আপনি? একবার ধোঁকা দিয়ে স্বাদ মেটেনি আপনার? তাই তো এই বিয়ের নাটক সাজিয়ে আরও একবার ধোঁকা দিলেন আমাকে। চমকে গেল আদিত্য। তার মানে নূর সব জেনে গেছে, সে কারণেই এমন করছে ও। এখন কিভাবে সামলাবো নূরকে আমি? আদিত্য ঢোক গিলে নূরের দিকে এগিয়ে গিয়ে নূরকে শান্ত করার চেষ্টা করে বলল। নূর প্লিজ, ভুল বোঝো না আমাকে। আমার কথা শোনো প্লিজ। নূর অতিরিক্ত আহত হয়ে আজ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে, যার ফলে সে অস্বাভাবিক স্বরে বলতে লাগলো। হ্যাঁ হ্যাঁ বলুন না, আপনিই তো বলবেন। সবই তো আপনার ইচ্ছেতেই হবে। আপনি যা চান সেটাই তো হয়। প্রথমে আমালিয়ার ব্যাপারে আপনি যা চাইলেন সেটাই হলো। তারপর আপনার আবার মন চাইলো আমার জীবনে তুফান করতে চলে এলেন। আর যখন আপনি দেখলেন আমাকে অন্য বিয়ে করতে চাই, তখন আপনি এই বিয়ের ষড়যন্ত্র করলেন। নূর হাতে তালি বাজিয়ে তিরস্কারের সুরে বলল।